আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুশির রহমান। আমি আজকে নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের তিনটা টপিক নিয়ে আলোচনা করব। সেই তিনটা টপিক হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ, দ্বিতীয় হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, তৃতীয় হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আছে দেখো আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। দেখো আমাদের যে ভগ্নাংশটা দেওয়া আছে এখানে সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। তাহলে এই সাধারণ ভগ্নাংশ থেকে আমরা কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করব, তাহলে চলো দেখি। এখানে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ বলতে আমরা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকেই বুঝাই। তাহলে দেখি কিভাবে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। দেখো প্রথমে যে কাজটা করতে হবে, 11 দিয়ে 7কে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা ক্যালকুলেটার একটা মান পাবো। সেই মানটা হচ্ছে 0.636363, এরকম করে আরও অনেকগুলো 63 আছে। তো আমরা সেগুলো সবগুলো লিখবো না, এজন্য আমরা ডট ডট দিয়ে বুঝিয়ে দিছি যে আরও 63 রিপিট হচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের আবৃত করার জন্য যে জিনিসটা খেয়াল করতে হবে যে কোন সংখ্যাগুলো আসলে বারবার রিপিট হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বারবার রিপিট হচ্ছে 6 এবং 3। সুতরাং আমরা 6-এর উপর পৌনঃপুনিক এবং 3-এর উপর পৌনঃপুনিক দিলেই আমাদের সেটা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। চলো দ্বিতীয় আরেকটা উদাহরণ দেখি আমরা। দ্বিতীয় যে উদাহরণটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। তো প্রথমে সেই মিশ্র ভগ্নাংশটা থেকে আমরা একটা সাধারণ ভগ্নাংশ করে নিব। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, 3-র সাথে 15 গুণ। তো 3-র সাথে 15 গুণ দিলে হয় 45। 45-এর সাথে আমরা 8 যোগ করব। তাহলে কি হয় দেখো 53, আর নিচের 15 যে হরটা ছিল সেই হর 15-15ই থাকবে। এখন আমরা সেম কাজ করব যে প্রথমটা কাজ করেছিলাম। তাহলে আমরা 15 দিয়ে 53কে ভাগ করব। তাহলে দেখো ভাগ করলে কি দাঁড়ায় 3.5333 ডট ডট ডট। এখানে ডট ডট বলতে এখানে রিপিট হয়েছে শুধুমাত্র 3। তো আমি আগেই বলছি যে আমাদের আবৃত করতে গেলে দেখতে হবে যে বারবার রিপিট হচ্ছে কোন সংখ্যাটা। তাহলে এখানে বারবার রিপিট হয়েছে শুধুমাত্র 3, এজন্য আমরা শুধুমাত্র 3-এর উপর পৌনঃপুনিক দিয়েই আমরা কি করব, আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে ফেলব। তাহলে এইভাবে আমরা আসলে আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করব। আর যেটা রিপিট হবে না সেই সংখ্যার উপরে কখনোই আমরা পৌনঃপুনিক ইউজ করব না। আশা করি বুঝতে পারছো। তাহলে চলো নেক্সট যে টপিক আছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, সেটা আমরা শিখি এখন। দেখো সাধারণ ভগ্নাংশে কীভাবে প্রকাশ করব একটা আবৃত দশমিক ভগ্নাংশকে। এখানে দেখো একটা আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে 0.3 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সম্পূর্ণ সংখ্যাটাকে লিখতে হবে। এখানে আমি দেখো সম্পূর্ণ সংখ্যাটা লিখি নাই, কারণ এখানে আমি 0 লিখি নাই। আর 0 এখানে লিখলেও সমস্যা নেই, কারণ কি এখানে দেখো আমি কোনো দশমিক কিন্তু ইউজ করি নাই। এখানে 0.35 আছে, তাহলে আমি কিন্তু এখানে কোনো দশমিক ইউজ করি নাই। আর এখানে কোনো দশমিক ইউজ করা যাবে না, সম্পূর্ণ সংখ্যাটাকে লিখতে হবে। তাহলে 0.35, অর্থাৎ এখানে 0 যদি আমি সামনে বসাই তাহলে 0-এর মানের কোনো ভ্যালু নাই, এই জন্য 35 লিখলেই হবে। আর মাইনাস দেখো এখানে এই পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো বাকি সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু পৌনঃপুনিক ছাড়া বাকি যে সংখ্যা সেটা হচ্ছে 0, এই জন্য সেই 0কে আমি লিখলাম এখানে। সেই 0 এই মূল সংখ্যাটা থেকে বিয়োগ করতে হবে। তাহলে আর নিচে যেই সংখ্যাটা আছে 99, এই 99 হলো এইখানে দেখো 3 পৌনঃপুনিক। তাহলে 3 পৌনঃপুনিকের জন্য একটা নয়, 5 পৌনঃপুনিক, এই 5 পৌনঃপুনিকের জন্য আরেকটা নয়। আমরা পৌনঃপুনিকের জন্য এখানে 9 ইউজ করছি। এখানে যদি আরও সংখ্যা থাকতো, আরও পৌনঃপুনিক থাকতো, তাহলে আমরা সেটার জন্য 9 লিখতাম আরও। সেটা আমরা আরেকটা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। তো এটা দেখাই, এটা দেখো। তো এখানে 2টা পৌনঃপুনিক থাকার কারণে 2টা 9 হয়েছে। এখন আমাদের মূল কাজটা হলো এখানে বিয়োগ করতে হবে। বিয়োগ করলাম, বিয়োগ করলে 35ই হয়। 35 থেকে 0 বিয়োগ করলে 35 ডিভাইডেড 99।
এখন আমাদের খেয়াল করতে হবে যে এখানে কোনো সংখ্যা দিয়ে কি উভয় পক্ষকে কোনো কাটাকাটি করা যায় কি না। যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করতে হবে, আর না করা গেলে এটাই আমাদের সেই নির্ণেয় সাধারণ ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছো। এখানে যেহেতু কাটাকাটি করা যায় না তাহলে এটাই হবে আমাদের সাধারণ ভগ্নাংশ। চলো আমরা দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখি, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে 6.23 পৌনঃপুনিক 09 পৌনঃপুনিক। এখানে দেখো 3-র উপর পৌনঃপুনিক, মাঝখানে কিছু নাই, মাঝখানে 0, তার উপরে কিন্তু কিছু নাই, কোনো পৌনঃপুনিক দেওয়া নেই, তারপরে আবার 9, তার উপরে পৌনঃপুনিক দেওয়া আছে। এর অর্থ হলো, তোমরা সবসময় খেয়াল করবা যে এখানে প্রথমে পৌনঃপুনিক শুরু হয়েছে কোথায়? 3 থেকে, শেষ হয়েছে কোথায়? 9-এ। অর্থাৎ এই প্রথম পৌনঃপুনিক থেকে শুরু করে শেষ পৌনঃপুনিক পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এই সবগুলো সংখ্যাই কিন্তু বারবার রিপিট হয়েছে। তার মানে রিপিটের সংখ্যা যেটা সেটা হলো 309, 309, 309 এরকম। তো আমরা যখন 3টা বা 4টা সংখ্যা থাকে তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা সংখ্যার উপরে পৌনঃপুনিক লিখি না, শুধুমাত্র প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যাটার উপরে পৌনঃপুনিক দিয়েই বুঝাই যে মাঝখানে যে সংখ্যাটা আছে সেটার উপরেও পৌনঃপুনিক আছে। তো দেখো এটা আমরা কিভাবে করব। তো প্রথমে যে কাজটা আমরা করেছিলাম যে পুরো সংখ্যাটা লিখেছিলাম, তাহলে আমরা এখানেও পুরো সংখ্যাটা লিখব, কোনো প্রকার দশমিক বা পৌনঃপুনিক ইউজ করব না, শুধুমাত্র সংখ্যাটা লিখব সম্পূর্ণ। সংখ্যা লেখার পরে আমাদের যে খেয়াল করতে হবে মাইনাস কোনটা করব সেটা হচ্ছে মূল বিষয়। এখানে বিয়োগ করে দেখো মাইনাস দিয়ে দেখো এই যে পৌনঃপুনিক শুরু হয়েছে 3 থেকে, তার আগে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখতে হবে। তাহলে দেখো এখানে পৌনঃপুনিক ছাড়া আমার কি কি সংখ্যা আছে? 6, 2। তাহলে আমরা মাইনাস পৌনঃপুনিক ছাড়া 6, 2 সংখ্যাটা লিখলাম। তারপরে কি করব, আমরা এই মূল সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করব। তাহলে দেখো এই যে বিয়োগ করলে আমরা এই মানটা পেলাম। আর এখানে নিচে যে মানটা সেটা কিভাবে আসলো দেখো, এইখানে 3 পৌনঃপুনিক, একটা 3-র উপর পৌনঃপুনিক আছে, তাহলে এই একটা পৌনঃপুনিকের জন্য একটা 9, এখানে 0-এর উপরেও পৌনঃপুনিক আছে সেজন্য আরেকটা 9, এখানে 9-এর উপরও পৌনঃপুনিক আছে সেজন্য আরেকটা 9। আর এই 0টা আসলো কোত্থেকে? এই 0টা হলো এখানে দেখতে হবে যে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা আছে কিনা। দেখো এখানে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটা মাত্র সংখ্যা আছে, সেটা হচ্ছে 2। তাহলে এই 2টা শুধুমাত্র একটা সংখ্যা, এই জন্য একটা 0 বসাবো। এখানে যদি 6 পয়েন্ট অন্য কোনো আরেকটা সংখ্যা থাকতো পৌনঃপুনিক ছাড়া, তাহলে এখানে কিন্তু 2টা 0 হতো। এরকমভাবে পৌনঃপুনিক ছাড়া দশমিকের, মূল দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যতগুলো সংখ্যা থাকবে সেই ততগুলো সংখ্যার জন্য ততগুলো শূন্য বসবে। দেখো এর আগের অঙ্কটায় আমরা এখানে কিন্তু কোনো শূন্য বসাই নাই, কারণ 0 বসাই নাই। এর কারণ হচ্ছে এই মূল দশমিকের পরে কিন্তু কোনো সংখ্যা ছিল না পৌনঃপুনিক ছাড়া, তাই তার জন্য আমরা এখানে 0 বসাই নাই, কিন্তু এখানে দেখো আছে সেজন্য বসাইতে হবে। আশা করি এটা বুঝতে পারছো, ক্লিয়ার হইছো। দেন আমরা কি করব, এটা থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করলে দেখো আমরা এই মানটা পেলাম, আর নিচে যে মানটা ছিল সেটা অপরিবর্তিত আছে। দেখো এখন কি করব, এখন দেখব যে কোনো সাধারণ কোনো সংখ্যা দিয়ে আমাদের কাটাকাটি করা যায় কি না। দেখো এখানে কোনো এখানে কাটাকাটি করা যায়। এখানে আমরা 3 দিয়ে কাটছি উভয় পক্ষকে। তো 3 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে উপরের সংখ্যাটাকে ভাগ করলে আমরা এই সংখ্যাটা পাবো, আর নিচের সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করলে আমরা এই নিচের এই সংখ্যাটা পাবো। এখন এই সংখ্যাটা পাওয়ার পরে আমাদের দেখতে হবে এটা কি ভগ্নাংশ। এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, উপরের মানটা বড় নিচের মানটা থেকে। তো আমরা জানি অপ্রকৃত ভগ্নাংশ হলে সেখানে আমরা ভাগ করি। তো সেখানে আমরা ভাগ করতে হবে। এখানে দেখো আমরা ভাগ করলাম, দেখো 6 বার যায় ভাগ করলে। 6 বার গেলে দেখো আমাদের ভাগশেষ কিন্তু থাকতেছে 7, 6, 9। তাহলে আমরা যে সাধারণ নিয়মটা জানি যে ভাগ ফল যেটা বের হবে সেটা আগে লিখতে হয়, তারপরে যে ভাগশেষ বের হয় সেটা উপরে লিখতে হয়, আর যেটা আমরা
ভাজক যেটা লিখছি সেটা আমাদের সববার নিচে লিখতে হয়। তা আমরা এভাবে সাজিয়ে লিখলাম, লেখার পরে আমরা কিন্তু একটা সাধারণ ভগ্নাংশ পেয়ে গেলাম। তো এভাবে আসলে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো এখন আমি তোমাদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ কিভাবে করে সেটা দেখাবো। দেখো এখানে দেওয়া আছে 7.26 পৌনপুনিক, 4.237 পৌনপুনিক। তো এখানে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, প্রথম যে আমাদের সংখ্যাটা দেওয়া আছে যে আবৃত দশমিক, হ্যাঁ, সেখানে এই 7.26 পৌনপুনিক এর আবৃত অংশের সংখ্যা এবং অনাবৃত অংশের সংখ্যা এটা আলাদা করতে হবে। দেখো এখানে আবৃত অংশের সংখ্যা কয়টা? একটা, কারণ এখানে শুধুমাত্র 6-এর উপর পৌনপুনিক আছে, তার মানে আবৃত সংখ্যা কয়টা? একটা, এই জন্য আবৃত সংখ্যা 1। আর এখানে অনাবৃত সংখ্যা আছে 1। কিভাবে? দেখো এখানে মূল দশমিকের পরে এবং পৌনপুনিকের আগে দেখো কয়টা সংখ্যা? একটা সংখ্যা, এই জন্য এখানে অনাবৃত অংশের সংখ্যা হচ্ছে 1। ঠিক একইভাবে এখানে 4.237 পৌনপুনিক, এখানে আবৃত সংখ্যা একটা, এই জন্য আবৃত সংখ্যার ঘরে 1, এবং অনাবৃত সংখ্যা এখানে কয়টা? 2টা, এখানে অনাবৃত সংখ্যা 2। দেখো এখন কি করতে হবে? এখানে আবৃত অংশের সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 1 আর 1-এর লসাগু যদি আমরা নির্ণয় করি, সেখানে লসাগু হবে 1। ঠিক একইভাবে আমরা অনাবৃত অংশের এখানে সংখ্যাগুলোর সর্বোচ্চ মান ধরব। তাহলে দেখো সর্বোচ্চ মান কোনটা? এখানে 1 আর 2। তাহলে এখানে যেটা সর্বোচ্চ মান হচ্ছে 1-এর চেয়ে 2 অবশ্যই বড়, তার সেজন্য সর্বোচ্চ মান হবে 2। সুতরাং এখানে দেখো আমার যেহেতু আবৃত অংশ 1 এবং অনাবৃত অংশের মান 2, তার মানে অনাবৃত রাখতে হবে আমার 2 ঘর আর আবৃত রাখতে হবে 1 ঘর। সেক্ষেত্রে দেখো এখানে আমি কিভাবে অনাবৃত 2 ঘর রাখবো? আমার তো এখানে অনাবৃত ঘর একটা আছে, তো এখান থেকে কিভাবে অনাবৃত 2টা করব? যেহেতু আমার 6 বারবার এখানে রিপিট হবে, কারণ 6-এর উপর পৌনপুনিক মানে 6 বারবার রিপিট হবে, সেক্ষেত্রে আমি 6 যতবার ইচ্ছা লিখতে পারি। তো এখানে আমি দেখো 7.266 লিখলাম। এর কারণটা হচ্ছে দেখো আমি আবৃত, আমার মূল টার্গেট হচ্ছে আমি আবৃত রাখবো 1 ঘর, তো আমি আবৃত 1 ঘর রাখলাম আর অনাবৃত রাখবো 2 ঘর। তো এটা আমার অনাবৃত ছিল, এখন অনাবৃত আমার আরেকটা আনতে হবে। সেটা আমি কোনটা আনবো, কোন সংখ্যাটা ধরবো? সেটা কিন্তু যেটা বারবার রিপিট হবে সেই সংখ্যাটাই আমি ধরতে পারবো, অন্য কোনো সংখ্যা এখানে আনতে পারবো না। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা গেল যে এখানে অনাবৃত অংশ 2টা রাখলাম আর আবৃত অংশ আমরা একটা রাখলাম। ঠিক একইভাবে দেখো 4.237 পৌনপুনিক, এক্ষেত্রে দেখো 7 পয়েন্ট, তাহলে এখানে 4 পয়েন্ট, এখানে 7-এর উপর পৌনপুনিক, অর্থাৎ আমার 1 ঘরের উপর পৌনপুনিক রাখতে হবে। কারণ কি, আমার আবৃত অংশের যে সংখ্যা সেটা আমার লসাগু যেহেতু 1 হয়েছে, সেহেতু আবৃত ঘরের সংখ্যা 1 রাখতে হবে, একটা রাখতে হবে। সেক্ষেত্রে এখানে কিন্তু একটাই আছে। আর দেখো এখানে অনাবৃত অংশের ঘর কয়টা রাখতে হবে? 2টা। এখানে কিন্তু অটোমেটিকলিভাবে দেখো 2টা অনাবৃত সংখ্যা কিন্তু আছে। সেক্ষেত্রে এখানে আমাদের কোনো পরিবর্তনের কোনো প্রয়োজন নাই, যা আছে সেটাই আমরা কি লিখে দিব। সুতরাং আমরা এখানে এভাবে লিখে দেবো যে 7.26 পৌনপুনিক ও 4.237 পৌনপুনিকের সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশগুলো হলো 7.266 পৌনপুনিক এবং 4.237 পৌনপুনিক। এক্ষেত্রে কিন্তু আমাদের সদৃশ হয়ে গেল। কিভাবে সদৃশ হলো? দেখো এখানে দশমিকের পরে মোট 3 ঘর, আর এখানেও দশমিকের পর মোট 3 ঘর। এখানে আবৃত অংশের সংখ্যা 1টি, অনাবৃত অংশের সংখ্যা 2টি। এখানেও আবৃত সংখ্যা 1টি এবং অনাবৃত সংখ্যা 2টি। তাহলে এভাবেই কিন্তু আমরা সাদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ পেয়ে গেলাম। ঠিক একইভাবে আরেকটা উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে দেওয়া আছে 5.7 পৌনপুনিক, 8.3 পৌনপুনিক, 4 পৌনপুনিক,
6.2.45 পৌনপুনিক। এখানে কিন্তু 4-এর উপর পৌনপুনিক নাই, কিন্তু তারপরেও কিন্তু এটা কিন্তু পৌনপুনিক ধরে নিতে হবে, কারণ এখানে প্রথম সংখ্যায় পৌনপুনিক আছে এবং এবং শেষের সংখ্যায় পৌনপুনিক আছে। আর মাঝখানের সংখ্যায় যদি কোনো পৌনপুনিক নাও থাকে তাহলে আমার ধরে নিতে হবে এটার মধ্যেও কি পৌনপুনিক আছে, অটোমেটিকলি আছে। আর প্রত্যেক ঘরে আসলে পৌনপুনিক লেখার প্রয়োজন হয় না। যদি 2-এর বেশি ঘর পৌনপুনিক থাকে সেক্ষেত্রে আমরা প্রথমটা এবং শেষেরটায় পৌনপুনিক দিই, মাঝখানের ঘরগুলো পৌনপুনিক দেওয়ার প্রয়োজন নেই। এটা অটোমেটিকলি বোঝা যায় যে এখানে 2, 4, 5 এবং 2, 4, 5 এভাবে রিপিট হতে থাকবে। তাহলে আমরা যেভাবে এর আগের অঙ্কটা আবৃত অংশের সংখ্যা এবং অনাবৃত অংশের সংখ্যা নির্ণয় করেছি, ঠিক একইভাবে এখানেও করব। দেখো 5.7 পৌনপুনিকের আবৃত অংশের সংখ্যা কয়টা? একটা, 1 লিখলাম। এখানে আবৃত অংশের সংখ্যা 2টা, আমরা 2 লিখলাম। এখানে আবৃত অংশের সংখ্যা 3টা, এজন্য আমরা 3 লিখলাম। এখন অনাবৃত অংশের সংখ্যা দেখো, এখানে দশমিকের পরে পৌনপুনিকের আগে কোনো সংখ্যা নাই, তার মানে অনাবৃত অংশের সংখ্যা 0। এখানেও একইভাবে মূল দশমিকের পরে পৌনপুনিকের আগে কোনো সংখ্যা নাই, তাই অনাবৃত অংশের সংখ্যা 0। এখানেও মূল দশমিকের পরে এবং পৌনপুনিকের আগে কোনো সংখ্যা নাই, এই জন্য অনাবৃত অংশের সংখ্যা এখানেও 0। এখন আমরা যেভাবে করেছিলাম যে আবৃত অংশের সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হবে, তাহলে লসাগু নির্ণয় করে দেখলাম যে লসাগু হলো 2, 1, 2 এবং 3 এর লসাগু হলো 6। এবং এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ মান কি? 0। যেহেতু সবগুলি আমার 0, তাহলে সর্বোচ্চ মানও 0। এখানে দেখো এখন কি করব, তাহলে আমাদের আবৃত অংশ রাখতে হবে কয়টা? 6টা, অর্থাৎ 6 ঘর পর্যন্ত আমরা আবৃত রাখবো। আর এখানে অনাবৃত রাখবো কি? 0, অর্থাৎ অনাবৃতর কোনো রাখার প্রয়োজন নেই। তাহলে দেখো এখানে 5.7 পৌনপুনিক, তাহলে আমার যেহেতু 6 ঘর পর্যন্ত আবৃত রাখতে হবে, তাহলে 7কে আমি 6 বার লিখব। 7, 7, 7, 7, 7, 7, প্রথমে পৌনপুনিক এবং শেষে পৌনপুনিক দিব। তাহলে আমার আবৃত হয়ে গেল 6টি ঘর। ঠিক একইভাবে 3 পৌনপুনিক, 4 পৌনপুনিক, এটাও কিন্তু আমরা বারবার রিপিট হবে 3, 4, এই জন্য 3, 4, 3, 4, 3, 4 6 বার লিখব। আর প্রথমে পৌনপুনিক এবং শেষে পৌনপুনিক দিয়ে আবৃত করলে আমার 6 ঘর আবৃত হয়ে গেল। আর যেহেতু এখানে কোনো অনাবৃত রাখার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা অনাবৃত রাখবো না। এখানে 6.2 পৌনপুনিক, 4 পৌনপুনিক, 5 পৌনপুনিক, এখানে তাহলে এই 3 ঘরই কিন্তু রিপিট হবে বারবার। তাহলে 2, 4, 5, 2, 4, 5, এখানে দেখো প্রথম ঘরের উপর পৌনপুনিক এবং শেষের ঘরের উপর পৌনপুনিক দিয়ে আমরা কিন্তু 6টা আবৃত ঘর পেয়ে গেলাম। তাহলে আমার দেখো সব কিছুই সদৃশ হয়ে গেল, যেরকম 6টা ঘর আমার কি আবৃত থাকলো এবং অনাবৃত কোনো ঘর থাকলো না। তার মানে কি? তার মানে দাঁড়ালো এখানে সবগুলো ভগ্নাংশই কিন্তু, সবগুলো দশমিক ভগ্নাংশই কিন্তু সদৃশ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি 5.7 পৌনপুনিক, 8.3 পৌনপুনিক, 4 পৌনপুনিক ও 6.2 পৌনপুনিক, 4, 5 পৌনপুনিকের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশগুলো হলো 5.7 পৌনপুনিক, 7, 7, 7, 7, 7 পৌনপুনিক, 8.3 পৌনপুনিক, 4, 3, 4, 3, 4 পৌনপুনিক ও 6.2 পৌনপুনিক, 4, 5, 2, 4, 5 পৌনপুনিক। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আর আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এটা না পারলে তোমরা কিন্তু পরবর্তীতে আবৃত দশমিকের যে যোগ এবং বিয়োগগুলো আছে সেগুলো পারবা না। তো আমি আরেকটা ভিডিও করব যোগ বিয়োগের দেখাবো এবং গুণভাগ দেখাবো, আবৃত দশমিক কীভাবে যোগ বিয়োগ গুণভাগ করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমার এই ভিডিওটা তোমাদের কাজে দিবে এবং অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করে রাখবে, তাহলে আমার ওই ভিডিওগুলো বুঝতে তোমার সহজ হবে। সবাইকে ধন্যবাদ।